বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কি তাদের কর্মকাণ্ড, তাদের আচরণ এবং কথাবার্তা এর মাধ্যমে দেশের মধ্যে একটা ঐক্যের পরিবেশ, জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে পারছে? তারা কি মানুষের মধ্যে তাদের প্রতি প্রবল আস্থার জন্ম দিতে পারছে, নাকি তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ, এক ধরনের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে? নাকি তারা রাজনৈতিক দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাচ্ছে? নাকি তারা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে? এই যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমি এ কারণে বললাম যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম, তিনি আজকে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পরে উনি ওনাদেরকে কিছু কথাবার্তা বলেছেন। কি বলেছেন না বলেছেন সেটার ব্যাপারে ওনার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে উনি কি বলেছেন, মানে যে কথাগুলি বলা হয়েছে, উনি বলেছেন বলে যে কথাগুলি বলা হয়েছে সেটা আপনাদের আমি স্পষ্টভাবে পড়ে শোনাতে চাই। কারণ উনি কথাগুলি যেটা বলেছেন আমার কাছে মনে হয়েছে যে এটা উনি হয় বুঝে বলেছেন কিনা আমি জানি না, তবে কথাগুলির ওজন অনেক বেশি এবং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকর মনে হয়েছে। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আরো অনেক কথা আছে, আমি তিনটা বাক্যকে নিচ্ছি। আমি তিনটা বাক্য নিয়ে কথা বলতে চাই। প্রথম বাক্যটা, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। এই চাওয়াতে অন্যায় কোথায়? জনাব নাহিদ ইসলামকে আমি প্রশ্ন করতে চাই, এই চাওয়াতে অন্যায় কোথায়? তা তো চাইতেই পারে। আলটিমেটলি এই দেশ চালাবে কোনো না কোনো রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল অথবা রাজনৈতিক একাধিক দলের সমন্বয়ে দেশটা চলবে। তো তারা জানতে চাইতে পারে না, অথবা তারা আগ্রহ প্রকাশ করতে পারে না যে সংস্কারটা তারা করবে? আচ্ছা, আপনার কথা মানলাম, তাদের করার দরকার নেই, তাহলে কারা করবে? আপনার সরকার করবে। ওকে, তাও মানলাম আপনার সরকার করবে। আপনার সরকার তো সংস্কার কর্মকাণ্ড শুরু করেছেন। আপনারা যে সংস্কারের জন্য যে কমিশন গঠন করেছেন, যে সমস্ত লোকদের নিয়ে কমিশন গঠন করেছেন, তারা কি বিতর্কের ঊর্ধ্বে? তারা কি যোগ্যতার বিচারে আপনি আমার? কয়জন লোককে চেনেন আপনি? এই দেশের কয়জন লোককে চেনেন আপনি? আপনার বয়স কত হয়েছে ভাই? আপনার অভিজ্ঞতা কি হয়েছে? অত দূর যাওয়ার দরকার নেই। আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনাকে আমি প্রশ্ন করি। আমি নিজে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নাই, কিন্তু তথ্য মন্ত্রণালয় যে বিষয়গুলি দেখে মিডিয়া, সেই মিডিয়ার আমার অবস্থান 35 বছর। আপনি যাদের নিয়ে মিডিয়া সংস্কার কমিটি করেছেন, এটা কিন্তু কোনো গুরুত্বই নেই না। আমার কাছে আপনি তোমার মনে হয় না, আমার কাছে তো একেবারে আপনি তোমার মনে হয় না। এখানে একজন বা দুজন ছাড়া আর কাউকে আমি মিডিয়া ব্যক্তিত্বই মনে করি না। আপনি কি করবেন? মিডিয়া সম্পর্কে যারা নাহিদ ইসলাম, আপনি আমার চেয়ে বেশি বুঝেন না, এটা বলে লাভ নাই। এই মিডিয়াতে নাড়াচাড়া করতে করতে চুল পাকাইছি ভাই। আপনি মন্ত্রী হয়ে গেছেন, আপনি এটা দণ্ডমন্ডার কর্তা হয়ে গেছেন, আপনি বুঝেন না। আপনি দেশের মানুষের পালসি বুঝেন না। আপনি বলে দিচ্ছেন রাজনৈতিক দলগুলো তাদের অধীনে সংস্কার চাওয়া, এটা অন্যায় না, এটা স্বাভাবিক চাওয়া। তাদের সঙ্গে আলাপ করছেন কমিটি গঠন করার সময়। আপনারা যে সংস্কার কমিটি গঠন করেছেন, আপনারা কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করেছেন যে আমি এই লোকগুলিকে নিয়ে এই লোকগুলিকে সংস্কার কমিটি করতে চাই? করেন নাই। আপনারা নিজেদের মতো করে করছেন। আপনারা কারা? কতিপয় এনজিও লোকজন নিয়ে এসে বসছেন। এনজিও লোকরা দেশের কিভাবে চলবে ঠিক করে দেবে? বাংলাদেশে যারা এনজিও করে আমি মুখস্থ করতে পারি, তবে 90% লোক করাপ্ট। এই কারণে করাপ্ট। বাংলাদেশে এনজিও সিস্টেমটা এইভাবে তৈরি হয়েছে যে এনজিওতে কাজ করলে তাদের সমস্ত ফান্ড আনতে হয় এনজিও ব্যুরো থেকে। এনজিও ব্যুরো থেকে ঘুষ না দিয়া কেউ ফান্ড ছাড়াইতে পারছে এমন কেউ আছে নাকি? একটু ঘুষ দিয়ে দিয়ে ফান্ড ছাড়াই, যে লোক ঘুষ দেয় সে তো করাপ্ট। তুমি কি ভাই? আচ্ছা, তারপর আপনি কি বলছেন? আরো ভয়ঙ্কর অভিযোগ যে এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। এই কথাটা আপনি কি করে বললেন? বাংলাদেশের রাজনৈতিক দল কয়টার ভাই? যত দল আছে সবাই মিলে আপনাদের ব্যর্থ করার চেষ্টা করছে, এটা আপনি বলতে পারলেন? সবাই ভুল, সবাই খারাপ, আর আপনি সব দরবেশ। এটা হইল রে ভাই? কি কথা বলেন? কিভাবে আপনি বলেন সবাই ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করেন? শুনেন একটা কথা বলি,
বাংলাদেশের সব রাজনৈতিক দল দরকার নাই, 3টা রাজনৈতিক দল যদি বলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানি না, 3 দিন ক্ষমতায় থাকতে পারবেন না, 3 দিন পারবেন না। আপনারা ক্ষমতায় টিকে আছেন রাজনৈতিক দলগুলোর নিঃশর্ত সমর্থনের কারণে। এটা মাথায় রাখেন ভাই। আরাম আরাম মন্ত্রী হয়ে গেছেন তো বুঝেন না এগুলো সহজে, দুনিয়াটা তো সহজ না। আপনি এই কথাটা কি করে বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়? এটা আপনি কি করে বলেন ভাই? আপনি কি বলছেন তাহলে সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে? যদি দেয় অন্যটা কোথায়? কারণ সংস্কার তো আপনি করতে পারবেন না। আপনি যে সমস্ত লোকদের নিয়ে সংস্কার করার চেষ্টা করতেছেন, দে আর নট ক্যাপাবল। তাদের দিয়ে আপনি সংস্কার করতে পারবেন না মিস্টার নাহিদ ইসলাম। কাজেই আমি যদি বলি, এই রাজনৈতিক দলগুলি যদি বলে সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করতেছেন, কালক্ষেপণ করতেছেন, মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনারা, তাহলে এটা ভুল করা হবে না। কাদের নিয়ে উপদেষ্টা পরিষদ করা হয়েছে? এটা এই উপদেষ্টা পরিষদের সবাই কি ক্যাপাবল? শোনেন, আপনাদের লক্ষ্য ছিল দুটো। আমি বলি দুটো প্রকাশ্য এবং একটা অপ্রকাশ্য। দুটো হলো, 1 নম্বর হলো একটা নির্বাচন করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা, আরেকটা হলো কিছু সংস্কার করা। আর 3 নম্বর যেটা অপ্রকাশ্য, সেটা হলো গিয়ে যতদিন এই কাজটা করতে সময় লাগবে ততদিন আপনার দেশটা চালাবেন। সবাই ভেবেছিল এই 3 নম্বরটা বোধহয় অটো হয়ে যাবে, কারণ আপনারা যখন যাবেন তখন দুর্নীতি কমবে, দুর্নীতি হবে না, এই জন্য হয়তো এটা স্মুথলি চলবে। কিন্তু সেটা কি পেয়েছেন? আপনি তো বাজার ঠিক করতে পারেন নাই, দ্রব্যমূল্য ঠিক করতে পারেন নাই, মানুষের হাহাকার, দ্রব্যমূল্যের মানুষের যে নাভিশ্বাস, এইটা আপনারা থামাতে পারেন নাই। একজনকে বাণিজ্য মন্ত্রী বানানো হয়েছে, সে আসার পরে সোয়াবিন তেলের দাম 1 লাখ 8 টাকা বাড়ছে। আগের দিন পর্যন্ত সোয়াবিন তেল নাই বাজারে, একদম নাই, সংকট। যে 8 টাকা বাড়ানো সঙ্গে সঙ্গে সোয়াবিন তেল বাজারে চলে আসলো। এটাকে সিন্ডিকেট বলা হয়। এই সিন্ডিকেটের পক্ষের লোকটা বাণিজ্য মন্ত্রী বানিয়েছেন আপনারা। যে লোকটা বাণিজ্য মন্ত্রী হয়েছে, আপনি বলেন যাদেরকে সিন্ডিকেট বলা হয়, যে 7টা 8টা কোম্পানিকে সিন্ডিকেট বলা হয়, ওরা যারা তেল আমদানি করে, তেল রিফাইন করে, তারা যে সিন্ডিকেট হয়, এই বাণিজ্য মন্ত্রীর সঙ্গে প্রত্যেকটা লোকের, এই প্রত্যেকটা কোম্পানি মালিকের যে সম্পর্ক, ততটা তার 100 ভাগের 1 ভাগ সম্পর্ক কি জনগণের আছে? কিন্তু জনবিচ্ছিন্ন একজন লোককে আপনি বানাইছেন। আপনি তো পারেন না, আপনার লোকই নির্বাচন করতে পারেন না যে কোন লোকটা যোগ্য আর কোন লোকটা অযোগ্য। দোষটা পাচ্ছেন অন্যের উপর। এটা দুনিয়ার নিয়ম, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। যখন না পারে না তখন অন্যের উপর দোষ চালায়। ওই যে পুরোটা একটা কথা আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। উঠান সমানই আছে, উঠান বাঁকা না, নাচতে পারতেছেন না। এই দায়টা আপনাকে মানতে হবে। যখন এটা না মানবেন তখন এরকম এর উপরে দোষ দেবেন, তার উপরে দোষ দেবেন। আপনাদের ব্যর্থ প্রমাণ করার জন্য রাজনৈতিক দলগুলো দরকার নাই, আপনারা নিজেরাই যথেষ্ট। আপনারা নিজেরাই অলরেডি প্রমাণ করছেন জনগণের কাছে যে আপনারা কতটা ব্যর্থ। অনেকে বলতে শুনেছি, এর মধ্যে বলছে যে তার দেখা, আমারও বলি, আমিও বলি, এত ব্যর্থ সরকার আমি আর দেখি নাই। প্রিয় দর্শক, আমি জানি না আপনার আমাদের কথা বলে আমি হয়তো একটু আবেগপ্রবণ হয়ে গেছি, কিন্তু আমার কাছে এগুলো খুবই খারাপ লাগে যখন নাকি নিজের দায়িত্ব অন্যের উপর চাপাতে চায়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।